প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে আমরা পড়বো নিউটনিয়ান বলবিদ্যা এবং এর ক্লাস নাম্বার 1। আজকে ক্লাস নাম্বার 1-এ এই অধ্যায়ে সবচেয়ে সহজ সহজ ম্যাথগুলো করব, যে সূত্রগুলো তোমার আগে থেকেই জানা। তো বাচ্চারা খাতা কলম বের করো, তোমাদের জানা সূত্রগুলো আবার একটু লিখো খাতায়। দেখো, আমি প্রথমেই লিখলাম এফ ইকুয়াল এম ই। তোমাদের খুব প্রিয় একটা সূত্র এফ ইকুয়াল এম ই। এই সূত্র তুমি অসংখ্য অঙ্ক করছো। এত ত্বরণ, ত্বরণ কি? বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। তখন এইখান থেকে আমি যদি বলি যে বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন নির্ণয় করো, তাহলে তুমি বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ সমান কি? এফ টি বাই এম, তাই তো? আমি যদি বলতাম যে ভর বেগের পরিবর্তন বের করো, ভরবেগের পরিবর্তন বের করো, এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল এফ টি, তাই তো? এখন আমরা আরেকটা সংজ্ঞা লিখবো, বলের ঘাত। প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে, প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করি, বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করি। প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা কি বলি? বলের ঘাত। বলের ঘাত ভেক্টর রাশি, ভেক্টর চিহ্ন দিলাম। প্রযুক্ত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা কি বলি? বলের ঘাত। এখন এই বল সমান এম এ বেগের পরিবর্তনের হার টি এবং টি কাটা, এম ভি মাইনাস এম ইউ ভরবেগের পরিবর্তন। তারপর তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে যদি যদি অঙ্কের মধ্যে বলে বলের ঘাত কত, বলের ঘাত তোমাকে যদি নির্ণয় করতে বলে, তুমি প্রশ্নের মধ্যে দেখবা, প্রশ্নের মধ্যে যদি বলের মান থাকে, বলের মান থাকে, তাহলে বলের ঘাতের সূত্র ইউজ করবে এটা, জে ইকুয়াল এফ টি। যদি প্রশ্নের মধ্যে বলের মান থাকে, তাহলে তুমি সূত্র ইউজ করবে জে ইকুয়াল কত? এফ টি। আর তুমি যদি দেখো বলের মান দেয়া নাই, কিন্তু প্রশ্নের মধ্যে ভরের মান দেয়া আছে, প্রশ্নের মধ্যে ভরের মান দেয়া আছে, বেগের মান দেয়া আছে, তাহলে বলের ঘাতের সূত্র ইউজ করবে এটা। তখন আর ভেক্টর চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, জে ইকুয়াল এফ টি অথবা জে ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। যদি প্রশ্নের মধ্যে বলের ঘাত নির্ণয় করতে বলে এবং তুমি যদি দেখো যে প্রশ্নের মধ্যে বলের মান দেওয়া আছে, তাহলে বলের ঘাতের সূত্র ইউজ করবা জে ইকুয়াল এফ টি। আর তুমি যদি দেখো যে বলের মান দেয়া নাই, কিন্তু প্রশ্নের মধ্যে ভরের মান দেয়া আছে, বেগের মান দেয়া আছে, তাহলে বলের ঘাতের সূত্র তুমি এটা ইউজ করতে পারো, জে ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। প্রযুক্ত বল
ইকুয়াল কার্যকরী বল প্লাস বাধাদানকারী বল। প্রযুক্ত বল সমান কি কার্যকরী বল প্লাস বাধাদানকারী বল। মানে তুমি যতটুকু বল প্রয়োগ করবা সবটুকু দিয়ে কিন্তু কার্য সম্পাদন হবে না, কিছু বাধার জন্য বের হবে। বাধা মানে কি ঘর্ষণ বল হইতে পারে। মনে করো তুমি একটা টেবিলকে টান দিলা, 10 নিউটন বলে টান দিলা, কিন্তু 10 নিউটন বলেই সরে আসবে না, এই রাস্তার ঘর্ষণের জন্য কিছু কিছু অংশ কি হবে ব্যয় হবে। মনে তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলে পেডেল দিচ্ছ, বাতাস বাতাস কি করবে তোমাকে কি দিবে বাধা দেবে, বুঝি নাই? তাহলে আমরা যতটুকু বল প্রয়োগ করি তার কিছু অংশ বাধার জন্য ব্যয় হবে, বাকিটুকু দিয়ে সে কি করবে কার্য সম্পাদন করবে। আমি এই প্রযুক্ত বলটাকে এফ দ্বারা প্রকাশ করলাম, কার্যকরী বলটাকে F1 দ্বারা প্রকাশ করলাম, বাধাদানকারী বলটাকে F2 দ্বারা প্রকাশ করলাম। এখন তুমি অঙ্ক করার সময়, বাচ্চারা অঙ্ক করার সময় বল নির্ণয় করতে বলে, তুমি প্রশ্নের মধ্যে যদি বাধাদানকারী বলের মান দেওয়া থাকে তুমি শুধু লিখবে F ইকুয়াল কত F1 প্লাস F2, আর যদি বাধাদানকারী বলের মান দেয়া না থাকে তাহলে F ইকুয়াল MA। আমি অঙ্ক করার সময় তোমাকে বুঝাই দিব যে এখানে বাধাদানকারী বলের মান দেয়া আছে তাই F ইকুয়াল F1 প্লাস F2, বাধাদানকারী বলের মান দেয়া নাই তাই F ইকুয়াল MA। আমরা যখন অঙ্ক করবো একটু পরে তখন আমি তোমাকে বুঝাই দিব কখন এই সূত্রটা হচ্ছে আর কখন F ইকুয়াল MA হচ্ছে। তুমি আপাতত শুধু শুনে রাখলা যদি প্রশ্নের মধ্যে বাধা দানকারী বলের মান দেওয়া থাকে সূত্র কি হবে F ইকুয়াল F1 প্লাস F2। বল ও ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। ঘর্ষণাঙ্কের মধ্যে সম্পর্ক, বল ও ঘর্ষণাঙ্কের মধ্যে সম্পর্ক, বল ও ঘর্ষণাঙ্কের মধ্যে সম্পর্ক। মাত্র তুমি তো জানো বল ইকুয়াল কত mg, আর ঘর্ষণাঙ্ক থাকলে মিউ, এই মিউটা হলো ঘর্ষণাঙ্ক। এখানে এই মিউটা হলো ঘর্ষণাঙ্ক, আর এই ঘর্ষণাঙ্ক সমান হলো ট্যান থিটা। এই ঘর্ষণাঙ্ক সমান হলো ট্যান থিটা। এই থিটাটা হলো স্থিতিকোণ বা নিশ্চল কোণ, স্থিতিকোণ বা নিশ্চল কোণ। মনে করো এই যে একটা ব্রিজ, ঠিক আছে, তুমি একটা গাড়িকে ব্রেক করে এই জায়গায় থামায় রাখলা, গাড়িকে ব্রেক করে এই জায়গায় থামায় রাখলা, তো দেখো তো এই রাস্তাটা কি ঢালু, তাই না? তার মানে সে কি তার অভিমুখ কোন দিকে থাকবে নিচের দিকে থাকবে, নিচের দিকে সে পড়ে যেতে থাকবে। কিন্তু তুমি ব্রেক করে জায়গায় থামায় রাখছো, তাহলে এখানে যে ঘর্ষণাঙ্কটা হবে, এখানে যে ঘর্ষণাঙ্কটা হবে কার সমান এই ট্যান থিটার কি সমান। তাহলে বাচ্চারা এই মিউটা কি ঘর্ষণাঙ্ক, আর ঘর্ষণাঙ্ক সমান কত ট্যান থিটা। আচ্ছা, এখন বন্দুকের পশ্চাৎবেগ, বন্দুকের পশ্চাৎবেগের সূত্রটা কি mv ইকুয়াল মাইনাস mv। বন্দুকের পশ্চাৎবেগের সূত্র কি mv ইকুয়াল মাইনাস mv। বাচ্চারা এই স্মল বিটা হলো গুলির বেগ, এটা হলো তোমার গুলির ভর, এই ক্যাপিটাল বিটা হলো বন্দুকের পশ্চাৎবেগ, এমটা হলো বন্দুকের ভর, বন্দুকের ভর। তো এই সূত্র দিয়ে তুমি অসংখ্য অঙ্ক করছো। আমি তো প্রথমেই বলছি আজকে যেগুলো করবো এর ম্যাক্সিমাম সূত্র তোমার আগে থেকে জানা। তাহলে বন্দুকের পশ্চাৎবেগের সূত্র কি mv ইকুয়াল মাইনাস mv।
মহাশূন্য অভিযান বা রকেটের গতি। মহাশূন্য অভিযান বা রকেটের গতি। F equal v dm by dt। F equal v dm by dt। এখানে এই dm by dt হলো জ্বালানির হার। এখানে বাচ্চারা -mg, কিন্তু আমরা এটা হলো অভিকর্ষ বল। এই মহাশূন্য অভিযান বা রকেটের গতির ক্ষেত্রে বলের মান আমরা বের করি, বলের মান বের করি, তাহলে এই রকেটের যে তোমার অভিকর্ষ বলটা, এই অভিকর্ষ বলটাকে উপেক্ষা করে, এই কারণে আমরা অভিকর্ষ বলটা লিখে নেই। F ইকুয়াল কি v dm by dt, এই -mg, কারণ সেটা যায় উপরে, রকেটটা যে উপরে তুমি পাঠাও সেটা তো অভিকর্ষ বলটাকে উপেক্ষা করে উপরে যায়, তাই না? আমরা এই mgটা কি অভিকর্ষ বল, এটাকে আমরা উপেক্ষা করে, এর জন্য আমি এটা লিখি নাই। F ইকুয়াল কত v dm by dt। এই dm by dt টা কি জ্বালানির হার। এই dm by dt কি জ্বালানির হার, মানে প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হয়। ভিটা হলো রকেটের বেগ, F তো বল তুমি জানো। তাহলে মহাশূন্য অভিযান বা রকেটের গতি F সমান কত v dm by কত dt। ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ কি থাকবে? সমান। পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ কি থাকবে? সমান। ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন এই ভরবেগের সংরক্ষণ সূত্রের সাথে সংঘর্ষের অঙ্কগুলো আসে। সংঘর্ষ দুই প্রকার। এক হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। বাচ্চারা এই যে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ, এই সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। এই সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে। মানে কি, সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ তো সমান, আগে থেকে তুমি জানো। এবং গতিশক্তি সংরক্ষিত মানে কি, সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তিও কি থাকবে? সমান। সংরক্ষিত থাকে মানে কি, মানটা কি হবে? সমান। মানে সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি কি থাকবে? সমান। এই ক্ষেত্রে v1 এর মানটা m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2, m1 প্লাস m2 u1 প্লাস 2m2 m1 প্লাস m2 u2।
m2 মাইনাস m1 বাই টু m1 প্লাস m2 ইন্টু u1। এখানে তুমি যদি শেষ ব্যাগটা বের করতে চাও, শেষ ব্যাগ যদি বের করতে v1 যদি বের করতে চাও এই সূত্রটা বের করতে হবে, v2 যদি বের করতে চাও এই সূত্রটা বের করতে হবে। অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি অসংরক্ষিত থাকে। এই সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি অসংরক্ষিত থাকে। তার মানে একটা সংঘর্ষ, এই ক্ষেত্রে দেখো তুমি, এই ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত, এই ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত, পার্থক্য কোনটা? গতিশক্তির মধ্যে, তাই না? তাহলে একটা সংঘর্ষ তোমার এটা স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ? একটা সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, তুমি কার মান দ্বারা পার্থক্য করতে পারবা? এই গতিশক্তির মান দ্বারা। তুমি সংঘর্ষের পূর্বের গতিশক্তি বের করবা এবং সংঘর্ষের পরের গতিশক্তি বের করবা। যদি দুইটা গতিশক্তি সমান হয় তাহলে সংরক্ষিত এবং স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সমান না হয় অসংরক্ষিত এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। বাকি কথাগুলো আমরা অঙ্ক করতে করতে আলোচনা করব। তো আমি হোয়াইট বোর্ডে যে সূত্রগুলো লিখছি প্রতিটা সূত্র তোমাদের জানা। তো আমি তো ক্লাসে প্রথমেই বলছি আজকে যে অঙ্কগুলো করব তার প্রত্যেকটা সূত্রই তোমরা আগে থেকে কি জানা। এখন আমরা অঙ্ক শুরু করব। তো বাকি কথাগুলো আমরা অঙ্ক করতে করতেই আলোচনা করব। সবাই শীট বের করো এবং রিটেন পার্ট বের করো, শীটের রিটেন পার্টটুকু বের করো। নিউটনের বলবিদ্যা রিটেন পার্ট। রিটেন পার্টে সবাই শীটের মধ্যে রিটেন পার্টের 1 নাম্বার কোয়েশ্চেন পড়ো। দেখো এখানে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলছে, বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলছে। তুমি এমভি সমান কি জানো? মাইনাস এমভি। প্রশ্নটা ভালো করে পড়ো। ভর তোমার গুলির বন্দুকের ভর দেয়া আছে 2 কেজি। বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলছে। গুলির ভর দেয়া আছে 10 গ্রাম, আমি কেজিতে নিলাম। গুলির বেগ দেয়া আছে 100। তুমি যদি এখানে মান বসায় দাও তাহলে তোমার আনসার। এই পশ্চাৎ বেগের অঙ্কগুলো কিন্তু ঢাকা ভার্সিটির খুব প্রিয় অঙ্ক, এগুলো কিন্তু ঢাকা ভার্সিটিতে আসে। তাহলে বাচ্চারা 1 নাম্বার তুমি দেখলাম, 1 আর 17 নম্বর অঙ্কটা সেম। এই 17 নম্বর অঙ্কটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম। সবাই 2 নাম্বার কোয়েশ্চেন পড়ো। 2 নাম্বার কোয়েশ্চেন দেখো, প্রশ্নে কার মান চাইছে? বেগের পরিবর্তন। কার মান চাইছে? বেগের পরিবর্তন। তো বাচ্চারা তুমি এফ সমান কি জানো? এম এ। এত ত্বরণ কি? বেগের পরিবর্তন হার কি? বেগের পরিবর্তন হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে তোমাকে বেগের পরিবর্তন বের করতে বলছে এফটি বাই এম। তো প্রত্যেকটা মান দেওয়া আছে। প্রশ্ন বলছে বেগের পরিবর্তন কত।
তাহলে আমরা এফ সঙ্গে জানি এম এ, এত ত্বরণ, ত্বরণ কি বেগের পরিবর্তনের হার, আমরা বেগের পরিবর্তন বের করব। বলের মান, সময়ের মান, ভরের মান সবগুলো মান প্রশ্নে দেয়া আছে। দুই এবং 22 নম্বর অঙ্কটা সেম। এই 22 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। 3 নাম্বার প্রশ্নটা পড়ো। শীটের মধ্যে 3 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো 3 নাম্বার প্রশ্নে বলছে বলের ঘাত কত। আমি তোমাকে একটু আগে বলছিলাম, যখন তোমাকে বলের ঘাত বের করতে বলবে তখন তুমি খেয়াল করবা প্রশ্নের মধ্যে বলের মান দেওয়া আছে কিনা। যদি বলের মান দেওয়া থাকে এফটি, আর যদি বলের মান দেওয়া থাকে তাহলে কি ভরবেগের পরিবর্তনের সমান। তো 3 নম্বর অঙ্কটা তুমি যদি খেয়াল করো, যে একটা বলকে 2 কেজি ভরের একটি বলকে তুমি 5 বেগে নিক্ষেপ করছো, কিন্তু সে দেয়ালে লেগে 3 বেগে বিপরীত দিকে ফিরে আসে, যেহেতু বিপরীত দিক মানটা কি হবে মাইনাস। তুমি একটা বলকে 5 বেগে মারছো, সে দেয়ালে ধাক্কা খেয়ে 3 বেগে ফিরে আসছে, যাওয়ার সময় মানটা যদি প্লাস হয়, আসার সময় মানটা কি হবে মাইনাস, যেহেতু বিপরীত দিক। প্রশ্ন হচ্ছে বলের ঘাত কত। আমরা জানি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের কি সমান। তাহলে এখানে এম কত 2 কেজি, ভি কত -3, ইউ কত 5, -16। বলের ঘাত নেগেটিভ হয় না, তাই পরম মান। বলের ঘাত নেগেটিভ হয় না, তাই পরম মান। তাহলে আমরা একটু আগে বলছিলাম, যদি বলের ঘাত নির্ণয় করতে বলে, যদি প্রশ্নতে বলের মান থাকে তাহলে এফটি, আর যদি ভরের মান বেগের মান থাকে, বলের ঘাত ভর বেগের পরিবর্তনের সমান, ভর বেগ অঙ্কটা করে ফেলবা। বলের ঘাত নেগেটিভ হয় না, তাই কি পরম মান। বাচ্চারা এই 3 নাম্বার আর 19 নাম্বার অঙ্ক সেম। 3 নাম্বার আর 19 নম্বর অঙ্কটা সেম। 19 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবা। এখন 4 নম্বর কোয়েশ্চনটা বলো। 4 নম্বর কোয়েশ্চন যদি পড়ো, দেখো এখানে ভরের মান দেয়া আছে 10 কেজি, ভরের মান দেয়া আছে 10 কেজি, ত্বরণের মান বের করতে বলছে। কারণ তুমি খেয়াল করে দেখো, প্রশ্নে দুইটা বল দেয়া আছে এবং প্রশ্ন বলছে দুইটা বল লম্ব হবে ক্রিয়া করে। যদি বলের মান একটাতে থাকতো এফ ইকুয়াল এম, ওইটা ইউজ করতে পারতা। কারণ তোমার প্রশ্নে বলের মান দেয়া আছে কয়টা, দুইটা বলের মান দেয়া আছে দুইটা, এবং তারা লম্ব হবে ক্রিয়া করে। তাহলে এখানে যে বলটা হবে সেটা কি হবে, লব্ধি বল। এই দুইটার কি বল, লব্ধি বল। তাহলে বাচ্চা তুমি কি জানো, আর সমান, তুমি কি জানো আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখানে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির মান কত, 0। cos 90 ডিগ্রির মান কত, 0। এই কারণে ওইটা লেখার প্রয়োজন নেই। তো কি বললাম, এখানে বলের মান যদি একটাই দিয়ে থাকতো এফ ইকুয়াল এম এর ঝামেলা শেষ। কিন্তু এখানে বলের মান দেওয়া আছে কয়টা, দুইটা। যেহেতু বলের মান দুইটা দেওয়া আছে, তাদের কি হবে, লব্ধি। তাহলে তুমি লব্ধি ভেক্টর পদার্থে পড়ছো, লব্ধির মানে সূত্র কি, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। যেহেতু এখানে আলফা 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, 0। তো এখানে তুমি এফ এর মানটা পাবা, এফ ইকুয়াল এম এ। যদি 5 নাম্বার প্রশ্নটা পড়ো, 5 নাম্বার দেখো, প্রশ্নের মধ্যে বলছে 10 সেকেন্ডে বেগ এত হতে বৃদ্ধি পেয়ে এত হয়, তাই না? বেগের বৃদ্ধি হয়েছে, তাহলে ত্বরণ কি, বেগের পরিবর্তনের হারকে, বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ। বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কত হচ্ছে, বিয়োগ করো
8i প্লাস 3j মাইনাস 5k, 4i মাইনাস 5j প্লাস 3k। এই বেগের বৃদ্ধিটা কয় সেকেন্ড সময়ে? 10 সেকেন্ড সময়। এখন বেগের পরিবর্তন কত হচ্ছে? 4i প্লাস 8j মাইনাস 8k, 2/5i 4/5j 4/5 ভেক্টর, তাহলে এর মান কত হচ্ছে? i এর শক স্কয়ার প্লাস j এর শক স্কয়ার প্লাস k এর শক স্কয়ার, তাই তো 6/5। তাহলে তোমাকে বলের মান বের করতে বলছে। F ইকুয়াল m এর মান দেয়া আছে 20 কেজি। ত্বরণ কত পাইছো তুমি? 6/5 24 নিউটন। আমরা ত্বরণ বলতে কি বুঝি? ত্বরণ বলতে বুঝি বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন, ত্বরণ পাইছো, কিন্তু ভেক্টর রাশি, তাহলে ত্বরণটার মান কত? ভেক্টরের মান বের করছো, ত্বরণের মান পাইছো, পরে F ইকুয়াল m। সবাই 6 নম্বর কোশ্চেনটা পড়ো। সবাই 6 নাম্বার কোশ্চেনটা পড়ো। বাচ্চা তুমি 6 নাম্বার কোশ্চেন যদি পড়ো, দেখো এখানে বলের মান বের করতে বলছে। তো বলের মান বের করতে বলছে, সহজ কথা, F ইকুয়াল কত m এ। যেহেতু বলের মান বের করতে বলছে, F ইকুয়াল কত m এ। কিন্তু এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে ঘর্ষণ বল দেয়া আছে। ঘর্ষণ বল তার মানে কি বাধাদানকারী বলের মান দেয়া আছে। যদি বাধাদানকারী বলের মান দেয়া থাকে, আমাদের সূত্র কি হয়? F ইকুয়াল F1 প্লাস। একটু তুমি খেয়াল করো 6 নাম্বার প্রশ্ন আবার একটু ভালো করে পড়ো। দেখো ভর দেয়া আছে 4 কেজি, ত্বরণ দেয়া আছে 10। বলতে কত বল প্রয়োগ করতে হবে, কত বল প্রয়োগ করতে হবে, তার মানে প্রযুক্ত বল চাইছে। যদি ব্র্যাকেটের মধ্যে ঘর্ষণ বল দেয়া না থাকতো, আমরা F ইকুয়াল m এ দিয়ে করে ফেলতাম আনসার। যেহেতু প্রশ্নের মধ্যে ঘর্ষণ বল দেয়া আছে, যেহেতু প্রশ্নের মধ্যে ঘর্ষণ বল দেয়া আছে, তাহলে আমাদের F ইকুয়াল F1 প্লাস F2 দিয়ে করতে হবে। এখানে তোমার বাধাদানকারী বলের মানটাও দেয়া আছে। দেখো ঘর্ষণ বল মানে তো বাধাদানকারী বল। প্রশ্নে দেয়া আছে 2.5 নিউটন পার কেজি। বাধাদানকারী বল কত দেয়া আছে? 2.5 নিউটন পার কেজি। তার মানে কি, আমরা জানি বলের একক নিউটন, এখানে লেখা নিউটন পার কেজি। তাহলে নিউটন পার কেজি বলতে কি বোঝানো হইতেছে? যে প্রতি কেজির জন্য ঘর্ষণ বল 2.5। আমরা জানি বলের একক নিউটন, কিন্তু এখানে কি লেখা? নিউটন পার কেজি। তখন নিউটন পার কেজি বলতে কি বোঝানো হয়েছে? যে প্রতি কেজির জন্য তার ঘর্ষণ বল কত? 2.5। কারণ আমরা কাজ করতেছি কয় কেজির জন্য? 4 কেজির জন্য। 1 কেজির ঘর্ষণ বল যদি 2.5 হয়, 4 কেজির ঘর্ষণ বল কত হবে? 10 নিউটন। বাধাদানকারী বলের মান দেয়া আছে, এই কারণে সূত্রটা কি? F ইকুয়াল F1 প্লাস F2। F2 বাধাদানকারী বলের মান দেয়া আছে, এই কারণে প্রযুক্ত বলের সূত্রটা কি হবে? F1 প্লাস F2। সবাই 7 নাম্বার কোশ্চেনটা পড়ো। 7 নাম্বার কোশ্চেন যদি পড়ো, তুমি দেখো এখানে ভরের মান, কার মান চাইছে? ভরের মান। তুমি জানো ভর কনস্ট্যান্ট, তুমি জানো ভর কি কনস্ট্যান্ট। যেহেতু ভর কনস্ট্যান্ট,
যেহেতু ভর কনস্ট্যান্ট, লোকটির ভর কত ছিল 50 কেজি, আমাদের আনসার কত হবে 50 কেজি। ভর তো কনস্ট্যান্ট, ওজন চেঞ্জ হয়, অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়, কিন্তু ভর তো কনস্ট্যান্ট, এই কারণে 50 কেজি আনসার কত হবে 50 কেজি। 8 নাম্বার প্রশ্ন, তুমি 8 নাম্বার প্রশ্ন পড়ো। দেখো, ট্রাক এর ভর দেয়া আছে 900 কেজি, আদিবেগ দেয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। 3.6 দিয়ে ভাগ দিলাম, কত হলো মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড, এটাকে আমি কি লিখছিলাম, 3.6 দিয়ে ভাগ দিবা, কি হবে মিটার পার সেকেন্ড। তারপরে বলছে 50 মিটার দূরে থামানো হলো, 50 মিটার দূরে থামানো হলো। এই অঙ্কটার মধ্যেও ঘর্ষণ জনিত বল দেয়া আছে 200 নিউটন। বলছে ব্রেক জনিত বল, কি বলছে, ব্রেক জনিত বল, বলছে ব্রেক জনিত বল কত। ব্রেক জনিত বল মানে কার্যকরী বল, মনে করো তুমি গাড়ি চালাইতেছো, তাহলে তুমি ব্রেক করলা, গাড়ি থামলো, তাই না? তুমি যতটুকু বল, যেখানে ব্রেক করছো ওইখানে থামছে, ওই পর্যন্ত কি হয়েছে কাজ, গাড়িটা চলতেছে, আর তুমি ব্রেক করলা, গাড়িটা থামলো, যখনই তুমি ব্রেক করছো তখনই গাড়িটা থামছে, মানে ওই পর্যন্ত কি হয়েছে কাজ হয়েছে। যদি প্রশ্ন বলে ব্রেক জনিত বল কত, তার মানে কার্যকরী বল কত, কার্যকরী বলটাকে আমরা F1 দ্বারা প্রকাশ করি। বাচ্চারা, যদি প্রশ্নের মধ্যে এই বাধা দানকারী বলের মানটা দেয়া না থাকতো, যদি প্রশ্নের মধ্যে এই বাধা দানকারী বলের মানটা দেয়া না থাকতো, তাহলে আমরা এগুলো নিয়ে ভাবতামই না, F ইকুয়াল এম এ দিয়ে করে ফেলতাম, F ইকুয়াল কত এম। যখনই বাধা দানকারী বলের মান দেয়া আছে, তখন এই সূত্র কিন্তু F ইকুয়াল F1 প্লাস F2। তাহলে আমরা এই ব্রেক জনিত বল মানে কার্যকরী বলটা বের করব, এম এ প্লাস কত এম এ মাইনাস F2। এখন ত্বরণের মান কিন্তু এখানে দেয়া নাই, ত্বরণের মান এখানে দেয়া নাই। বাচ্চারা তুমি জানো যে এখানে তো সময়ের মান নাই, যেহেতু সময়ের মান নাই, সূত্র কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। যেহেতু সময়ের মান নাই, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। যেহেতু বেগের মান হ্রাস পায়, যেহেতু বেগের মান হ্রাস পায়, এই কারণে মন্দন মাইনাস। তাহলে এখান থেকে এ সমান তোমার কি হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। এই যে এ এর জায়গায় তুমি কি লিখতে পারো, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। প্রত্যেকটা মান দেওয়া আছে, বসাই দিলি আনসার। 9 নাম্বার প্রশ্নটা বলো। সবাই 9 নাম্বার প্রশ্নটা বলো। নয় নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, দেখো এখানে প্রশ্ন ভালো করে পড়ো। 4 কেজি ও 6 কেজি ভরের দুটির ব্যাগ দেয়া আছে এবং তারা বলছে একই দিকে চলে, একে অপরকে ধাক্কা দিল, ধাক্কা খাওয়ার পর একত্রে যুক্ত হয়ে চললে ব্যাগ প্রাপ্ত হবে। বাচ্চারা, তুমি তো জানো ভরবেগের সংরক্ষণ সূত্র কি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এই সূত্র তুমি জানো, ভরবেগের সংরক্ষণ সূত্র। কারণ দুইটা গাড়ি যদি ধাক্কা খাওয়ার পরে একত্রে চলে, দুইটা গাড়ি যদি ধাক্কা খাওয়ার পরে একত্রে চলে বা মিলিত হয়ে চলে, দুটা গাড়ি ধাক্কা খাওয়ার পর যদি একত্রে চলে বা মিলিত হয়ে চলে, তখন শেষ বেগটা সমান হয়, আমরা এটাকে ভি ধরি। দুটা গাড়ি যদি ধাক্কা খাওয়ার পর একত্রে চলে বা মিলিত হয়ে, এই অঙ্ক কিন্তু এসএসসিতেও করছো, ধাক্কা খাওয়ার পর যদি একত্রে চলে বা মিলিত হয়ে চলে, তখন শেষ বেগটা কি হয়, সমান হয়। তখন এই সূত্রটা কি দাঁড়ায়, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু কত ভি, যেহেতু v1 আর v2 সমান, কমন নিতে পারি। তার মানে দুটো গাড়ি যদি ধাক্কা খাওয়ার পর একত্রে চলে বা মিলিত হয়ে চলে, তখন আমাদের সূত্রটা কি দাঁড়ায়, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু কত ভি। এটা হলো মিলিত বেগ। এখন দুইটা গাড়ি
গাড়ি দুটি বিপরীত দিকে চললে, গাড়ি দুটি বিপরীত দিকে চললে তুমি যদি u1 এর মানটা যদি তুমি প্লাস ধরো, তাহলে u2 এর মানটা কি হবে? মাইনাস। মানে একটা মানকে তুমি যদি প্লাস ধরো, আরেকটা মান কি হবে? মাইনাস। যেখানে u1টা কি বড়, মানে একটা ব্যাগ দিয়ে আছে 10 আর একটা ব্যাগ দিয়ে আছে 5, দুইটার মধ্যে যেটা বড় সেটা u1, যেটা ছোট সেটা কি u2। যদি একই দিকে চলে তাহলে দুইটা মানই প্লাস, আর যদি বিপরীত দিকে চলে বড়টা প্লাস আর ছোটটা কি হবে? মাইনাস। তার মানে তখন তখন যদি বলতাম বিপরীত দিকে চলে, তুমি কি বলতা? u1 সমান 10, u2 কত? -5। যদি বলি একই দিকে চলে তাহলে কি দুইটাই কি প্লাস। বিপরীত দিকে চলে একটা প্লাস একটা মাইনাস, সেই ক্ষেত্রে বড় মানটাকে প্লাস ধরবা, ছোট মানটাকে কি ধরবা? মাইনাস। এখন তুমি যদি 9 নম্বর অঙ্কে যাও, 9 নম্বর কোশ্চেনটা পড়ো। 9 নম্বর কোশ্চেনটা পড়ে দেখো তো একই দিক বলছে না বিপরীত দিক বলছে? 9 নম্বর অঙ্ক একই দিক বলছে না বিপরীত দিক বলছে? 9 নম্বর অঙ্ক একই দিক বলছে। প্রশ্নটা ভালো করে পড়ো। তো 9 নম্বর অঙ্ক বলছে একই দিক, তাহলে যদি একই দিক দুইটা মানে কি হবে? প্লাস। তোমার এখানে মিলিত বেগ ভি বের করতে বলছে। আশা করি তুমি 9 নাম্বারটা পারবা, কারণ সহজ অঙ্ক। 9 পরে সবাই একটু 12 নাম্বার প্রশ্নটা পড়ো। 9 পরে 12 নাম্বার কোয়েশ্চেনটা পড়বা। তুমি যদি 12 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো, তুমি দেখো এখানে বলছে যে 1000 কেজির একটি ট্রাক, এর ব্যাগ 20। আরেকটা 1500 কেজির ট্রাক স্থির, যদি স্থির একটা 1000 কেজির ট্রাক সে কত বেগে চলে? 20 বেগে চলে। আর একটা 1500 কেজির ট্রাক স্থির, যদি স্থির বেগ কত? 0। প্রশ্ন বলছে মিলিত বেগ কত? মিলিত বেগটা কত? সূত্র কি? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু কত? v। তাহলে আশা করি তুমি 9 এবং 12 দুটো অঙ্ক বুঝছো। সবাই 10 নম্বর কোয়েশ্চেনটা পড়বা। 10 নম্বর কোয়েশ্চেন তুমি যদি পড়ো, দেখো 10 নম্বর কোয়েশ্চেনে বলছে 36 কেজি, 1 মিনিট পর তার বেগ হয় 15 কিলোমিটার পার আওয়ার। বলের মান কত? বাচ্চার প্রযুক্ত বল কত? বাচ্চার প্রশ্নটা পড়ে তুমি দেখো, এখানে কিন্তু বাধা দানকারী বলের মান দেয়া নাই। বাধা দানকারী বলের মান যদি দেয়া থাকতো তুমি লিখতা F ইকুয়াল F1 প্লাস F2। যেহেতু এখানে বাধা দানকারী বলের মান দেয়া নাই, তাই আমাদের সাধারণ সূত্র F ইকুয়াল কত? কি V মাইনাস ইউ বাই টি। বাধা দানকারী বলের মান দেয়া নাই, বাধা দানকারী বলের মান দেয়া নাই, তাই F ইকুয়াল এম। আর যদি বাধা দানকারী বলের মান দেয়া থাকতো F ইকুয়াল F1 প্লাস কত? F2। ওই F2টা কি? F2 হলো বাধা দানকারী বল। যেহেতু এই অঙ্কের মধ্যে বাধা দানকারী বলের মান দেয়া নাই, তাই F ইকুয়াল এম। 11 নম্বর কোশ্চেনটা পড়ো। 11 নম্বর কোশ্চেনটা সবাই পড়ো। দেখো ঘর্ষণাঙ্কের মান চাইছে, স্থিতিকোণ দেয়া আছে। স্থিতিকোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। স্থিতিকোণ দেয়া আছে, ঘর্ষণাঙ্কের মান চাইছে, ঘর্ষণাঙ্কের মান বের করতে বলছে, প্রশ্নের মধ্যে স্থিতিকোণ দেয়া আছে। বাচ্চারা 21 নম্বর, 11-এর পরে 21 নম্বর কোশ্চেনটা পড়বা। একই কোশ্চেন। দেখো 21 নম্বর কোশ্চেনটার মধ্যে তোমার ঘর্ষণাঙ্কের মান দেয়া আছে, বলছে নিশ্চল কোণ কত? ঘর্ষণাঙ্কের মান কত দেয়া আছে? 0.3। ঘর্ষণাঙ্কের মান দেয়া আছে কত? 0.3। তাহলে এই অঙ্কটার মধ্যে নিশ্চল কোণ দেয়া ছিল, ঘর্ষণাঙ্ক বের করতে বলছে। আর এই অঙ্কটার মধ্যে কি তোমার ঘর্ষণাঙ্ক দেয়া আছে, নিশ্চল কোণ কত। তাহলে আমাদের 1 থেকে 12 পর্যন্ত শেষ হয়ে গেল। সবাই 13 নম্বর কোশ্চেনটা পড়বা।
সবাই 13 নাম্বার কোয়েশ্চেনটা করবা। তুমি 13 নম্বর কোয়েশ্চেন পড়ো। দেখো এখানে ত্বরণ, একটা লিফট, আমরা গতিবিদ্যা ক্লাসও কিন্তু আলোচনা করছিলাম, লিফট ঊর্ধ্বগামী হলে, লব্ধি ত্বরণ জি প্লাস এ, লিফট ঊর্ধ্বগামী হলে লব্ধি ত্বরণ জি প্লাস এ। তাহলে বাচ্চারা এখানে তোমার জি এর মান দেয়া আছে কত, 9.8, ত্বরণ দেয়া আছে কত 2, কত হয়ে গেল 11.8। বলের মান কত, এফ ইকুয়াল কত তুমি জানো, এম জি, এম কয় কেজি, এম 7 কেজি, 11.8। লিফট ঊর্ধ্বগামী বললে, গতিবিদ্যা ক্লাসও কিন্তু আমরা এই সূত্র অঙ্ক করছি, লিফট ঊর্ধ্বগামী বললে লব্ধি ত্বরণ জি প্লাস এ, আর লিফট নিম্নগামী বললে লব্ধি ত্বরণ জি মাইনাস এ। লিফট ঊর্ধ্বগামী বললে লব্ধি ত্বরণ জি প্লাস এ, আর নিম্নগামী বললে কি জি মাইনাস এ। এই সূত্রের অঙ্ক কিন্তু আমরা গতিবিদ্যা অধ্যায়ও করছি। 14 নম্বর প্রশ্ন পড়ো। 14 নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, প্রশ্নের মধ্যে তুমি দেখো এখানে গুলির ভর দেয়া আছে 10 গ্রাম, আমি কেজিতে নিলাম। এখন গুলিটা কত বেগে বের হয়ে যায়, 200 বেগে বের হয়ে যায়, তাই তো? আচ্ছা, গুলিটা তো প্রথম বন্দুকের মধ্যে কি ছিল, স্থির ছিল। আচ্ছা, গুলিটা কত বেগে বের হয়ে যায়, গুলিটা 200 বেগে বের হয়ে যায়। ব্যারেলের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, আমি মিটারে নিলাম। বলের মান বের করতে বলছে, বলের মান বের করতে বলছে। তাহলে বাচ্চারা তুমি কি জানো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। এখানে আদিবেগ তো কত, শূন্য, আদিবেগটা কত, শূন্য, কারণ এই বন্দুকের মধ্যে যখন গুলিটা থাকবে সেটা তো স্থির, আদিবেগ কত, শূন্য। কত বেগে বের হয়ে গেছে, 200 বেগে বের হয়ে গেছে, শেষ বেগ কত, 200। এখানে তুমি এ সমান কি পাচ্ছ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এফ ইকুয়াল কত। একটা বন্দুকের মধ্যে যখন গুলিটা আছে, গুলিটা তো স্থির অবস্থায় আছে, আদিবেগ কত, শূন্য, গুলিটা কত বেগে বের হয়ে গেছে, 200 বেগে বের হয়ে গেছে, শেষ বেগ কত, 200। এখানে তুমি কার মান পাইছো, ত্বরণের মান, এফ ইকুয়াল কত। আজকে কিন্তু আমরা এই অধ্যায়ের সবচেয়ে সহজ, মানে কোনো ঝামেলাপূর্ণ অঙ্কে আমি যাচ্ছি না। এই অধ্যায়ের যে সূত্রগুলো তোমার আগে থেকেই জানা, যেগুলো তুমি আগে থেকে জানো, শুধুমাত্র কিন্তু আমি ওইগুলো নিয়ে আলোচনা করতেছি। মূলত আজকে আমরা বলের মান নির্ণয়, এফ ইকুয়াল এম এ, এই সূত্রের গুলো আজকে করতেছি। পনেরো নাম্বার, সবাই শীটের মধ্যে 15 নাম্বার প্রশ্নটা পড়ো। শীটের মধ্যে প্রশ্ন 15 নাম্বার প্রশ্নটা পড়ো। তো 15 নাম্বার প্রশ্নের মধ্যে ভরের মান দেয়া আছে, ত্বরণ দেয়া আছে, বলের মান চাইছে এফ ইকুয়াল এম এ। যেহেতু প্রশ্নের মধ্যে বাধা দানকারী বলের মান দেয়া নাই, এই কারণে এফ ইকুয়াল এম এ। যদি বাধা দানকারী বলের মান দেয়া থাকতো, আমরা কি লিখতাম, এফ ইকুয়াল F1 প্লাস F2। এখানে F2টা কি, বাধা দানকারী বল। বাধা দানকারী বলের মান দেয়া না থাকলে সূত্র কি হবে, এফ ইকুয়াল এম এ। 16 নম্বর প্রশ্নটা পড়ো। 16 নম্বর প্রশ্নটি পড়ো। একটা স্ট্রাইকে, ক্যারাম বোর্ডের
স্ট্রাইকারের ক্যারাম বোর্ডের স্ট্রাইকার বড় না গুটি বড়? স্ট্রাইকার বড়। স্ট্রাইকারের ভরটা দেয়া আছে 100 গ্রাম, আমি কেজিতে নিলাম। স্ট্রাইকারের ব্যাগ দেয়া আছে 10, গুটির ভর দেয়া আছে 20 গ্রাম, কেজিতে নিলাম। গুটির ব্যাগ কত? তাহলে তুমি পশ্চাৎ বেগের সূত্র কি জানো? mv ইকুয়াল মাইনাস mv। এই মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, যখন আমরা পশ্চাৎ বেগ বের করি, এই যে স্ট্রাইকারের যে এটা দেওয়া আছে এটাই কিন্তু পশ্চাৎ বেগ। যখন স্ট্রাইকার দেওয়া থাকবে তখন মানটা কি হবে? মাইনাস। মাইনাস না, মাইনাস দ্বারা শুধুমাত্র আমরা পশ্চাৎ বেগটা বুঝাই। তাহলে তোমার এখানে দেখো ভরের মান, স্ট্রাইকের ভর, স্ট্রাইকের বেগ, গুটির ভর, গুটির বেগ চাইছে। পঞ্চাশ। 17 নম্বর তোমাকে আমি বাড়ির কাজ দিছিলাম, 18 নম্বর কোশ্চেন পড়বা। 17 নম্বর তোমাকে আমি বাড়ির কাজ দিছিলাম প্রথমেই, 18 নম্বর কোশ্চেন পড়বা। 18 নম্বর কোশ্চেন তুমি যদি পড়ো, দেখো এখানে আদি বেগ দেয়া আছে আমি কেজিতে নিলাম, মানে ভগ্নাংশে তুমি যদি রাখো তা তোমার ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর লাগে না। সময়ের মান দেয়া আছে 0.1 সেকেন্ড, থামিয়ে দেওয়া হলো শেষ বেগ কত? 0। তোমাকে বলের মান বের করতে বলছে। দেখো এখানে বাধা দানকারী বলের মান দেয়া নাই, যখনই বাধা দানকারী বলের মান দেয়া নাই সূত্র কি হবে? F ইকুয়াল ma। এ কত? যেহেতু বেগের মান হ্রাস পায়, বেগের মান হ্রাস পায় তার মানে মন্দন, এখানে বড় কোনটা? ইউ। যদি ইউ বড় হয় ইউ মাইনাস ভি, আর যদি ভি বড় হয় ভি মাইনাস। যে বেগের পরিবর্তন ইউ বড় ইউ মাইনাস ভি বাই টি, মানগুলো বসাইলে আনসার। তুমি চলো এখানে দেখতে পারো, যেহেতু বেগের মান হ্রাস পায়, বেগের মান হ্রাস পায় মানে কি? মন্দন মাইনাস। যত এখান থেকে এ সমান কি দাঁড়ায়? ইউ মাইনাস ভি বাই কত? টি। শুনতে পাইছো কথা? তাহলে যেহেতু বেগের মান হ্রাস পায় মন্দন, তাহলে মাইনাস। তুমি সহজ কথা মনে রাখবা, ভি বড় হলে ভি মাইনাস ইউ, আর ইউ বড় হলে ইউ মাইনাস ভি। 19 নম্বর অঙ্ক তোমাকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম। 20 নম্বর কোশ্চেনটা পড়বা সবাই। 20 নম্বর প্রশ্ন যদি পড়ো, তো প্রশ্নে বলছে 2 কেজি 6 নিউটন বল দ্বারা টানা হয় মানে প্রযুক্ত বল। বরং তুমি একটা টেবিলকে 10 নিউটন বলতে টান দিলা, টেবিলে কত বল প্রয়োগ করছো? 10 নিউটন। 20 নিউটন বলতে টান দিলা, কত বল প্রয়োগ করছো? 20 নিউটন। টানা হলো মানে প্রযুক্ত বল, আর প্রযুক্ত বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ত্বরণের মান বের করতে বলছে, ত্বরণের মান। কারণ বাচ্চারা ব্র্যাকেটের মধ্যে দেখো ঘর্ষণ গুণাঙ্কের মান দেয়া আছে। যদি ঘর্ষণ গুণাঙ্কের মান দেয়া না থাকতো, এফ ইকুয়াল এম এ। আর যখনই ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে, ঘর্ষণ গুণাঙ্কের মাধ্যমে তুমি যে বলটা পাবা, ঘর্ষণ তো বাধা, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মাধ্যমে তুমি যে বলটা পাবা সেটা কি হবে? বাধা দানকারী বল। ঘর্ষণ গুণাঙ্কের মাধ্যমে আমরা যে বলটা পাবো সেটা কি হবে? বাধা দানকারী বল। আর বল এবং ঘর্ষণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? F ইকুয়াল মিউ এম জি। বল এবং ঘর্ষণাঙ্কের মধ্যে কি সম্পর্ক? F ইকুয়াল মিউ এম জি। তোমার ঘর্ষণাঙ্কেও এর মান দেওয়া আছে কত? 0.3, 2 কেজি, 9.8। যেহেতু বাধাদানকারী বলের মান দেওয়া আছে, সূত্র কি হবে? F1 প্লাস কত? F2। তাহলে F1 এটার মান কত? 6, এম এ এটার মান তো যোগ বিয়োগ করে যা আসবে। তুমি ত্বরণের মানটা বের করো। ত্বরণের মান কত আসতেছে? 6 মাইনাস এত বাই। তাহলে বাচ্চারা প্রশ্নের মধ্যে যদি ঘর্ষণাঙ্কের মানটা দেয়া না থাকতো,
প্রশ্নের মধ্যে যদি ঘর্ষণাঙ্কের মানটা দেয়া না থাকতো এফ ইকুয়াল এম এতে করে ফেলতাম। যখনই প্রশ্নের মধ্যে ঘর্ষণাঙ্কের মান দেয়া আছে, যখনই প্রশ্নের মধ্যে ঘর্ষণাঙ্কের মান দেয়া আছে, তার মানে কি ঘর্ষণের মাধ্যমে তুমি যে বলটা পাবা সেটা কি হবে? ঘর্ষণ বল, মানে বাধাদানকারী বল। তার মানে ঘর্ষণাঙ্কের মাধ্যমে তুমি যে বলটা পাবা সেটা কি হবে? বাধাদানকারী বল। আর বাধাদানকারী বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? F2। আর যখনই বাধাদানকারী বলের মান আছে তখন সূত্র কি হবে? F ইকুয়াল F1 প্লাস F2। আচ্ছা, 21 নম্বর অঙ্কটা আমরা আগেই করছিলাম, একটু আগে করলাম। 22 নম্বর অঙ্কটা তোমাকে বাড়ির কাজ দিয়েছিলাম। 22 নম্বর অঙ্কটা তোমাকে বাড়ির কাজ দেওয়া হয়েছিল। সবাই 23 নাম্বার প্রশ্নটা করো। সবাই 23 নাম্বার প্রশ্নটা করো। তেইশ নাম্বার প্রশ্ন পড়ো। দেখো এখানে ভরের মান দেয়া আছে 2 কেজি, ত্বরণ দেয়া আছে 10, বাধা দানকারী বলের মান দেয়া আছে 15 নিউটন। কারণ তোমার ঘর্ষণ বল বাধা দানকারী বল, আবার বাতাসজনিত বল সেটাও কি বাধা দানকারী বল। তার মানে বাধা দানকারী বল কয়টা, কত নিউটন? 15 নিউটন। ঘর্ষণ বল 10 নিউটন, আর বাতাসজনিত বল 5 নিউটন। মোট বাধা দানকারী বল কত হয়েছে? 15 নিউটন। আর যখনই বাধা দানকারী বলের মান দেয়া আছে তখন সূত্র কি হবে? F ইকুয়াল F1 প্লাস F2। যখনই বাধা দানকারী বলের মান দেওয়া আছে সূত্র কি হবে? F ইকুয়াল F1 প্লাস F2। যদি 24 নাম্বার কোশ্চেন তুমি পড়ো, 24 বলছে ভরবেগের পরিবর্তন কত। 24 কি বলছে? ভরবেগের পরিবর্তন কত। আচ্ছা, ভরবেগের পরিবর্তন, আচ্ছা তুমি জানো যে বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন কি সমান? বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এই যে বলের ঘাত কি? প্রযুক্ত বল আর ক্রিয়াকালের গুণফল কি কি বলা হয়? বলের ঘাত। পরিবর্তন, প্রযুক্ত বল আর ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়? বলের ঘাত। কারণ তুমি দেখো প্রযুক্ত বল দেয়া আছে 5 আর ক্রিয়াকাল দেয়া আছে 10 সেকেন্ড। ভরবেগের পরিবর্তন 50। তাহলে তুমি এটা এইভাবে করতে পারো। আবার তোমাকে ক্লাসের প্রথমে আজকে বুঝাইছিলাম F ইকুয়াল এম এ কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ টি সমান কি দাঁড়ায়? এম ভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন কার সমান? এফ টি সমান। এফ টিটাই তো বলের ঘাত। 25 নাম্বার কোয়েশ্চেন পড়ো, 25। নম্বর প্রশ্ন পড়ো। বলছে 10 নিউটনের একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। স্থির বস্তু, তুমি এখানে 10 নিউটনের একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে, 4 সেকেন্ড পর ক্রিয়া বন্ধ হয়ে যায়। 4 সেকেন্ড পরে ক্রিয়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু তোমাকে দূরত্ব নির্ণয় করতে বলছে 8 সেকেন্ডের। তার মানে এই 4 সেকেন্ড সময় পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, কিন্তু তোমাকে দূরত্ব নির্ণয় করতে বলছে কয় সেকেন্ডের? 8 সেকেন্ডের। তাহলে এই যে 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড, মোট কয় সেকেন্ড? 8 সেকেন্ড। তুমি 8 সেকেন্ডের দূরত্ব বের করবা। প্রশ্ন বলছে 4 সেকেন্ড বলের ক্রিয়া, 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তোমাকে দূরত্ব নির্ণয় করতে বলছে কয় সেকেন্ড? 8 সেকেন্ডের। তাহলে এই যে 4 সেকেন্ড আর এই যে 4 সেকেন্ড, মোট 8 সেকেন্ড তুমি দূরত্ব বের করবা। এখন প্রশ্নের মধ্যে তোমার বলের মান দেয়া আছে। বলের মান দেয়া আছে কয় কেজি? বলের মান দেয়া আছে 10 নিউটন, তাই না? ভর দেয়া আছে 2 কেজি 5।
এখন তুমি এতটুকু দূরত্ব বের করবা, প্রথম 4 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মানটা কত? 0। ত্বরণ কত? 5। সময় কত? 4। তাই তো? কত হয়ে গেছে? 40। তাহলে বাচ্চারা প্রথম 4 সেকেন্ডে সে 40 মিটার দূরত্ব অতিক্রম করে। আর তোমার কাজ কি? পরবর্তী 4 সেকেন্ডে দূরত্ব বের করা, তাই তো? এখন বাচ্চারা বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর, আচ্ছা আগে আগে তুমি কি কাজ করো, এখানে তোমার বেগের মান কত? 0। এই 4 সেকেন্ড পর এই জায়গায় বেগের মান কত সেটা বের করে ফেলো। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাই তো? ইউ এর মান 0, এর মান 5, টি এর মান 4, 4। এই জায়গায় তার বেগের মান কত? 20। এই জায়গায় তার বেগের মান কত? 20। এই জায়গায় তার বেগের মান কত? 20। 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর এখানে তার বেগ 0, 4 সেকেন্ড পরে তার বেগ কত? 20। বাচ্চারা বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী সময়টুকু যে সে চলে, সমবেগে চলে। বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর, বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী দূরত্ব সমবেগে অতিক্রম করে। বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর, বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী সময়টুকু যে সে চলে সেটা সমবেগে চলা হয়। বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী সময়টুকু যে সে চলে কোন বেগে চলে? সমবেগে চলে। তাহলে সমবেগের সূত্র কি? এস ইকুয়াল ভিটি। ভি এর মান কত? 20। টি টুর মান কত? 4, 80 মিটার। তাহলে তার মোট দূরত্ব কত? 120 মিটার। প্রথম 4 সেকেন্ডে সে কতটুকু অতিক্রম করে? 40 মিটার। পরবর্তী 4 সেকেন্ড সে কতটুকু অতিক্রম করে? 80 মিটার। তাহলে বলের প্রথম বল কতক্ষণ ছিল? 4 সেকেন্ড। এরপর তার বল ছিল না। বলের ক্রিয়া বন্ধ হওয়ার পর পরবর্তী সময়টুকু সে চলে, সে কোন বেগে চলে? সমবেগে চলে। 26 নম্বর প্রশ্নটা করবো। সবাই 26 নম্বর প্রশ্নটা পড়ো। ছাব্বিশ নম্বর আর 20 নম্বর সেম অঙ্ক। 26 নম্বর তোমাদের বাড়ির কাজ দিলাম, 26 এবং 20 সেম অঙ্ক। 26 তোমাদের বাড়ির কাজ। 27 নম্বর প্রশ্ন পড়ো। দেখো প্রশ্নে বলছে যে প্রতি সেকেন্ডে কতটুকু, প্রশ্ন ভালো করে পড়ো, কিন্তু ঢাকা ভার্সিটির বিগত বছরের প্রশ্ন। প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ হয়, তার মানে জ্বালানির হার 0.07 কেজি পার সেকেন্ড, তাই তো? কেজি পার সেকেন্ড। এখন বাচ্চারা প্রশ্ন বেগের মান দেয়া আছে, বেগের মান দেয়া আছে 100 কিলোমিটার পার সেকেন্ড। আমি মিটার পার সেকেন্ড নিলাম। বলছে একটি রকেট, রকেটের গতির সূত্র কি? এফ ইকুয়াল ভি ডিএম বাই ডিটি। মহাশূন্য অভিযান বা রকেটের গতি সূত্র কি? ভি ডিএম বাই কত? ডিটি। বলের মান তোমাকে যখন বের করতে বলবে তখন অভিকর্ষ বল উপেক্ষা করে, যখন বলের মান বের করবে তখন অভিকর্ষ বল উপেক্ষা করে শুধু এই সূত্র এফ ইকুয়াল কত? ভি ডিএম বাই কত? ডিটি। তাহলে এখানে বেগের মান দেয়া আছে এত, ডিএম বাই ডিটি 0.07।
তাহলে বাচ্চারা রকেটের মহাশূন্য অভিযান বা রকেটের গতিসূত্র কি F = v dm/dt। যখন তুমি বলের মান বের করবা অবশ্যই অভিকর্ষ বলটা উপেক্ষা করে, এতটুকুই। 28 নম্বর কোশ্চেনটা পড়ো। দেখো এখানে বলছে 2 সেকেন্ডে, খেয়াল করো, 2 সেকেন্ডে ভরের এত অংশ হারায়। 2 সেকেন্ডে ভরের এত অংশ হারায়, তাই তো? তাহলে 1 সেকেন্ডে ভরের বলছে, আমি লিখলাম m এর, 2 সেকেন্ডে ভরের এত অংশ হারায়, তাই তো? তাহলে 1 সেকেন্ডে কতটুকু হারায়? এত অংশ হারায়। 2 সেকেন্ড, প্রশ্ন ভালো করে পড়ো, বলছে 2 সেকেন্ডে ভরের, আমি ভর না লিখে লিখলাম m এর এত অংশ হারায়। তাহলে 2 সেকেন্ডে, 1 সেকেন্ডে কত হয়ে যাবে? m/কত? 100। কারণ এই dm/dt কি জ্বালানির হার, dm/dt কি জ্বালানির হার, হার মানে কি প্রতি সেকেন্ড, এই কারণে আমি 1 সেকেন্ডে বের করলাম। তার মানে dm/dt মান তুমি কত পেয়ে গেছো? m/100। বেগের মান কত দেয়া আছে? 2500, তাই তো? এই অঙ্কের মধ্যে ত্বরণ বের করতে পারছি, ত্বরণ, রকেটের ত্বরণ। মহাশূন্য অভিযান বা রকেটের গতিসূত্র কি জানো তুমি? v dm/কত dt মাইনাস mg। যখন ত্বরণ বের করতে বলবে তখন তুমি অভিকর্ষ বলটা দেখবা, কারণ এখানে ত্বরণ আছে, কি আছে? ত্বরণ আছে। যখন তোমাকে ত্বরণ বের করতে বলবে তখন তুমি অভিকর্ষ বলটা লিখবা। রকেটটাকে তুমি যখন উপরে পাঠাও তখন সে তো অভিকর্ষ বলের বিপক্ষে যায়, এই কারণে মাইনাস। এখন এই যে f সমান কত? m এ dm/dt। যদি তুমি m দিয়ে ভাগ দেও, m দিয়ে ভাগ, এই যে বেগের মান দেয়া আছে 2500, dm/dt এর মান দেয়া আছে কত? m/কত? 100। তাহলে যদি বলের মান চায় অভিকর্ষ বলটা লেখা দরকার নেই, সর্বদা উপেক্ষা করে। যদি বলের মান চায় অভিকর্ষ বলটা উপেক্ষা করে, বলের মান চাইলে v dm/dt আনসার। যদি ত্বরণ চায় তাহলে অভিকর্ষ বলটা লিখবা। মহাশূন্য অভিযান বা রকেটের গতি, এই দুইটা এক্সাম্পল বুঝাই দিলাম, ভালো করে বুঝবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 29 নম্বর অঙ্ক। অঙ্ক, যদি খেয়াল করো, বলছে 1200 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চলে? 20 বেগে চলে। এখানে 20 বেগে চলে, এখানে 800 কেজি এবং একটা স্থির গাড়ি, এখানে হলো 1200 কেজি, এটা কি 800 কেজি। এই গাড়ির বেগ কত? 20, ওইটা স্থির। চলতে চলতে এসে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে তারা একত্রিত হয়ে গেল। এই মিলিত বেগটাকে আমি ধরলাম ভি। মিলিত বেগটাকে কি ধরলাম আমি? ভি। তুমি জানো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু কত? ভি, তাই তো? তাহলে তুমি এখানে ভি এর মান পাবা, মিলিত বেগ। তো তুমি এর আগে যে 9 নম্বর অঙ্ক করছিলা বা 12 নম্বর অঙ্ক করছিলা, ওইখানে কিন্তু এই মিলিত বেগটাই চাইছিল,
9 নাম্বার বা 12 নাম্বার দুটো অঙ্ক যে করছিল ওইখানে মিলিত বেগটা চেয়েছিল, কিন্তু এই অঙ্কের মধ্যে প্রশ্নে বলছে যে ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে 50 মিটার দূরে গিয়ে থেমে গেল। এই জায়গায় থেমে গেল, শেষ বেগ কত? 0। বলের মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। এখন বাচ্চারা খেয়াল করে দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে এটা কি আদিবেগ? এই মানটা তুমি যদি বের করতে চাও 1200 ইউ টু দ্য 0, 1200 800, তাই তো? কত আসছে? 12। এটা কি তোমার আদিবেগ? আদিবেগ কত? 12। আদিবেগ 12। কারণ প্রশ্ন বলছে থামে, শেষ বেগটা কত? 0। দূরত্ব কত দেয়া আছে? 50, তাই তো? আর তুমি জানো যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। এই ক্ষেত্রে শেষ বেগটাকে তুমি কি বলছো? ভি প্রাইম। আদি বেগটাকে কি বলছো? ভি। আর যদি বেগের মান হ্রাস পাইছে তাই মন্দন, তুমি এখান থেকে ত্বরণের মান পাবা। এটার মান 0, এটার মান 12, তুমি এখান থেকে কার মান পাবো? ত্বরণের মান পাবা। কারণ প্রশ্নের মধ্যে এই বলের মানটা তোমাকে বের করতে বলছে, এফ ইকুয়াল কত? এম। তাহলে বাচ্চারা তুমি এইখানে একটা গাড়ি এবং এই যে গাড়ি দুটো ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পর তার একত্রিত হয়ে গেছে, একত্রিত হওয়ার কারণে তুমি মিলিত বেগটা বের করছো, এরপরে মিলিত হয়ে সে 50 মিটার যায়, যার পর সে থামে। দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ কোনটা? এইটা। শেষ বেগ কোনটা? এইটা। ত্বরণ বের করছো, এরপরে এফ ইকুয়াল এম। সবাই 30 নম্বর প্রশ্নটা বলবো। 30 সবাই 30 নম্বর প্রশ্নটা বলবা। 30 নম্বর প্রশ্নটা তুমি যদি পড়ো, বন্দুকের ভর দেয়া আছে 8 কেজি, গুলির ভর দেয়া আছে 10 গ্রাম, বন্দুকের পশ্চাৎ বেগ দেয়া আছে 10। ধরি গুলির বেগ ভি। এমভি ইকুয়াল মাইনাস এমভি, মাইনাসটা লেখার প্রয়োজন নাই। পশ্চাৎ বেগ এটা মানে মাইনাস, পশ্চাৎ মানে কি? মাইনাস। তাহলে বাচ্চারা ভর দেয়া আছে 8, ভি দেয়া আছে 10, তাই তো? 10 10 কাটা। গুলির বেগটা তুমি বের করছো। কোন বেগটা বের করছো? গুলির বেগটা তুমি বের করছো। এখন সাধারণত তুমি এর আগে যে অঙ্কগুলো করছিলা, যেমন 2 নাম্বার, 1 নাম্বার, 17 নাম্বার, ওইখানে কিন্তু পশ্চাৎ বেগই চাইছিল, কিন্তু এই 30 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু পশ্চাৎ বেগ চাই নাই। প্রশ্নে বলছে দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো এই বেগ নিয়ে গুলিটা বের হয়ে গেছে, এবং এত মিটার দূরত্ব যায়, থেমে যায়। তোমার এই বাধাদানকারী বলের মানটা তোমাকে বের করতে বলছে। ঠিক আগের মতো
ভি স্কোয়ার ইকুয়াল, কিন্তু এটা শেষ বেগটা ভি প্রাইম, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, যেহেতু বেগের মান হ্রাস পাইছে মন্দন মাইনাস, এখানে তুমি এ এর মান পাবা এফ ইকুয়াল কত এম এ, এফ ইকুয়াল এম। তার মানে তুমি 1 নাম্বার যে অঙ্কটা করছিল ওটা এখানেই শেষ ছিল, পশ্চাৎ বেগ কত বা। আর এটার মধ্যে কি যে গুলিটা কি এত বেগে বের হয়ে গেছে, এত মিটার দূরত্বে যাওয়ার পরে থামে, তার মানে শেষ বেগটা কত 0, এই বলের মানটা তুমি বের করছো। তো বাচ্চারা বাকি যেগুলা মানে টাইপ 1 এখানে যে 1 থেকে 30 পর্যন্ত করবো আমরা আজকের ক্লাসে, বাকিগুলো আগামী ক্লাসে পড়বো। টাইপ 1 এবং 2 তোমাদের বাড়ির কাজ, টাইপ 1 2 তোমাদের বাড়ির কাজ। তারপরে সবাই শিটের মধ্যে টাইপ 1 2 বাড়ির কাজ দিলাম, তাও টাইপ 1 2 1 2 অঙ্ক আমি করে দিব। সবাই শিটের মধ্যে টাইপ 1 বের করো, টাইপ 1। আজকে নিউটনের বলবিদ্যার প্রথম ক্লাস। নিউটনের বলবিদ্যার উপর কিন্তু আরো ক্লাস হবে। আজকে এই অধ্যায়ের যে সূত্রগুলো তোমার জানা, শুধু ওই সূত্রগুলো আমি করে দিলাম এবং তোমাকে কিছু অঙ্ক বাড়ির কাজ দিলাম, এগুলো প্র্যাকটিস করবা। সবাই শীটের মধ্যে টাইপ 1টা যদি বের করো। টাইপ 1 এর 4 নাম্বার, সবাই টাইপ 1 এর 4 নাম্বার প্রশ্নটা পড়ো শীটের মধ্যে। বলছে এক অতি মানব তার প্রতিপক্ষের বিরুদ্ধে 2800 নিউটন ভরের বৃহৎ প্রস্তরখণ্ড ছুঁড়ে মারল। প্রস্তরখণ্ডটিকে অনুভূমিক 15 ত্বরণ নিতে হলে তাকে কত আছে? ভালো কথা বাচ্চারা শোনো, তোমাকে ত্বরণের মান দেয়া আছে, মনোযোগে শোনো, ত্বরণের মান দেয়া আছে। তুমি প্রশ্ন পড়ছো, ত্বরণের মান দেয়া আছে, তোমাকে বলের মান বের করতে বলছে। আর তুমি যদি বলের মান তুমি যদি বের করতে চাও বাচ্চারা, তুমি যদি বলের মান বের করতে চাও তোমার ভর লাগবে। তুমি যদি বলের মান বের করতে, কার মান লাগবে? ত্বরণ দেয়া আছে, ভর লাগবে। কিন্তু প্রশ্নতে ভরের মান দেয়া নাই, দেয়া আছে ওজনের মান। দেয়া আছে কার মান? ওজনের মান। তাহলে ওজন দেয়া আছে 2800 নিউটন, জি এর মান কত? 9.8। তুমি এখান থেকে কার মান পাবা? ভরের মান। কথা ভাবো, যদি শোনো, তোমাকে কার মান বের করতে বলছে? বলের মান। ত্বরণ দেয়া আছে, বল কত, তো অবশ্যই তোমার ভর লাগবে। কিন্তু প্রশ্নতে ভরের মান দেয়া নাই, দেয়া আছে ওজনের মান। তো ওইখানে তুমি ভরের মানটা বের করছো, পরে এখানে বসাই দিচ্ছ। 4 নাম্বার। উনিশ নাম্বার অঙ্কটা, 19 নাম্বার অঙ্কটা তোমাকে শুধু বলে দিই, তুমি পারবা। 19 ভর দেয়া আছে 4.8 মেট্রিক টন, তুমি এটা কেজিতে নিবা। এত কেজি, বাকিটুকু তুমি পারবা, বাকিটুকু তুমি পারবা এটার। 29 নাম্বার, তুমি যদি 29 নাম্বারটা দেখো, 29 নাম্বার একটা চিত্র দেয়া আছে এরকম, 0 T1 T2, তাই তো? বাচ্চারা খেয়াল করো, বলছে কোথায় বল প্রয়োগ করা হয়েছে। এই জায়গাটুকুর মধ্যে দেখো তো, বৃদ্ধি পাইছে মানে ত্বরণ আছে, বেগ বৃদ্ধি পাইছে মানে কি? ত্বরণ আছে। যদি ত্বরণ আছে তার মানে এই জায়গার মধ্যে বল প্রয়োগ করা হয়েছে। 0 থেকে T1 বল প্রয়োগ করা হয়েছে। এটা সমবেগ, সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত হয়? 0। যেহেতু ত্বরণ 0, ত্বরণ যদি 0 হয় বলও কত হবে? 0। তখন এই জায়গার মধ্যে বল প্রয়োগ করা হয় নাই। আর এই জায়গার মধ্যে বৃদ্ধি পাইছে তার মানে কি? বেগ বৃদ্ধি পাইছে মানে কি? ত্বরণ আছে। ত্বরণ থাকলে, ত্বরণ আছে মানে কি? বল আছে। তখন এই জায়গার মধ্যে বল প্রয়োগ করা হয়েছে। T2 থেকে কত? T3 পর্যন্ত। T2 থেকে কত? T3 পর্যন্ত। তাহলে বাচ্চারা কি বললাম, এখানে কোন জায়গাটুকুর মধ্যে বল প্রয়োগ করা হয়েছে? 0 থেকে T1, এখানে বৃদ্ধি পাইছে, বেগের মান বৃদ্ধি পাইছে মানে ত্বরণ আছে,
তো 0 থেকে T1 বল প্রয়োগ করা হয়েছে। এই জায়গাটুকুর মধ্যে তুমি যদি দেখো, এই জায়গাটুকুর মধ্যে তুমি যদি খেয়াল করো, এখানে কিন্তু তোমার সমবেগ, যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত হয়? 0। ত্বরণ যদি 0 হয় তাহলে বলও কত হবে? 0। আর এই জায়গাটুকুর মধ্যে বল প্রয়োগ করা হয়েছে, বেগ বৃদ্ধি পাইছে, মানে ত্বরণ আছে। ত্বরণ আছে মানে কি আছে? বল আছে। তার মানে কোন অংশটুকুর মধ্যে বল প্রয়োগ করা হয়েছে? 0 থেকে T1, আর এটা কত? T2 থেকে T3। তখন তুমি অবশ্যই বুঝতে পারছো এখানে বেগ বৃদ্ধি পাইছে, মানে বেগ আছে, মানে ত্বরণ আছে। এই জায়গায় কি? সমবেগ, ত্বরণ 0, বল নাই। তাহলে কোন জায়গার মধ্যে বল? তুমি চিত্র দেখে বুঝতে পারছো, সাহিত্য না বলে তুমি শুধু 0 থেকে T1 বাড়ছে, বল প্রয়োগ করা হয়েছে, বাড়ছে না, বল প্রয়োগ করা হয় নাই, বাড়ছে, বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করা হয়েছে কোন জায়গা থেকে? 0 থেকে T1, আর কত? T2 থেকে কত? T3। টাইপ 1 এর বাকিগুলো তুমি পারবা, কারণ টাইপ 2। টাইপ 2 এর 3 নাম্বার, টাইপ 2 3 নাম্বার। তুমি তো জানো পশ্চাৎবেগের সূত্র কি? এমভি ইকুয়াল এমভি, এমভি ইকুয়াল এমভি। তাহলে ভি সমান কি দাঁড়ায়? এমভি বাই এম। তাহলে এই বন্দুকের, বাচ্চারা, বন্দুকের ভরের সাথে, সরি, বন্দুকের বেগের সাথে বন্দুকের ভরের কি সম্পর্ক? এটা তো বন্দুকের ভর, বন্দুকের বেগ, গুলির ভর, গুলির বেগ। তাহলে বন্দুকের বেগের সাথে বন্দুকের ভরের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তার মানে আমি যদি বলি V1 বাই V2, ব্যস্তানুপাতিক কি হবে? M2 বাই M1। এইটাই হলো 3 নাম্বার, বন্দুকের বেগের সাথে বন্দুকের ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি যদি লিখি V1 বাই V2, এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক কি হবে? M2 বাই কত? M1। টাইপ 2 এর 5 নাম্বার বলছে 16 কেজির একটি বোমা, 16 কেজির একটি বোমা 2 ভাগ হয়েছে। একটা হয়েছে 12 কেজি, আরেকটা হয়েছে 4 কেজি। এই 12 কেজিটার বেগের মান দেয়া আছে। 4 কেজিটার বেগের মান দেয়া নাই। তুমি 4 কেজিটার বেগের মান বের করো। পশ্চাৎ বেগের সূত্র কি? এমভি ইকুয়াল এমভি। 12 কেজিটার বেগের মান দেয়া আছে, কিন্তু 4 কেজিটার বেগের মান দেয়া নাই। তুমি 4 কেজিটার বেগের মান পাইছো কত? 12। এতটুকু বলতে পারতো এই 4 কেজিটা কত বেগে? 12 হইতে পারতো। কিন্তু এই অঙ্কের মধ্যে কি বলছে? এই 4 কেজিটার গতি শক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। 4 কেজিটা তুমি বেগের মান পাই ফেলছো, বেগের মান কত পাইছো? 12। তাহলে 4 কেজিটার বেগের মান দেয়া ছিল না, তুমি বের করছো, কত আসছে? 12। তাহলে 16 কেজির একটি বোমা 2 ভাগ হয়েছে, একটা 12 কেজি আর একটা 4 কেজি। এই 12 কেজিটার বেগের মান দেয়া ছিল, কিন্তু 4 কেজিটার বেগের মান দেয়া ছিল না, বেগের মান বের করছে। এখন 4 কেজিটার গতিশক্তি বের করতে বলছে। 4 কেজিটার বেগের মান কত? 12। টাইপ 2 বাকি অঙ্কগুলো তুমি পারবা, টাইপ 2 বাকিগুলো তোমার বাড়ির কাজ। তাহলে বাচ্চারা, আজকে রিটেন পার্টের আমরা 1 থেকে 30 পর্যন্ত করলাম। বাকি অঙ্কগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আসবো। টাইপ 1 2 তোমাদের বাড়ির কাজ দিলাম, টাইপ 1 2 বাড়ির কাজ দিলাম। এর মধ্যে যেগুলো আমার মনে হয়েছে তুমি নাও পারতে পারো, সেগুলো আমি বুঝাই দিচ্ছি। আজকে খুব সহজ একটা ক্লাস ছিল। প্রতিটা সূত্রই তোমার আগে থেকে যারা সহজ সহজ সূত্রগুলো অঙ্ক আজকে আমরা করে ফেললাম। তো বাচ্চারা, আজকে পড়া তুমি এখনই শেষ করে ফেলো, খুব বেশিক্ষণ সময় তোমার লাগবে না। ওকে, বাকি অঙ্কগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো।